প্রিয় ছাত্র বন্ধুরা, আজ ক্লাস শুরুর আগে তোমাদের একটু ছোট্ট কথা। দেখো, এই ব্যানারটা যদি তোমরা দেখো, আমরা ইজি টু লার্নিং এর পক্ষ থেকে, আমাদের এই চ্যানেলটার নাম যদিও ইজি টু লার্নিং স্কুল, এই স্কুলের পক্ষ থেকে তোমাদের বোর্ডে, মানে ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যখন সেমিস্টার পদ্ধতি চালু হলো, তখন আমাদের স্যারের বদান্যতায় বা পরিকল্পনায় তোরা বলতে পারিস, সম্পূর্ণ বিনামূল্যে, এটা তোদের জন্য একটা ওয়ান অফ দ্য গিফট বলতে পারিস আমাদের ইজি টু লার্নিং ফ্যামিলির পক্ষ থেকে। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই যে সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সম্পূর্ণ ক্লাসটা কিন্তু বিনামূল্যে, এবং যার মান যথেষ্ট গুণমান সম্পন্ন। তোরা যারা ভিডিওগুলো ফলো করিস তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এবং আমরা গুণের থেকে তোরা সেটা জানিস, এবং সে সম্পর্কে তোরা বললেই আরও আদর্শ হবে, আমি সেটা বলছি না। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ওপরে সম্পূর্ণ বিনামূল্যে, যেমন 12টা এখন চলছে, 11এরও সেরকম কিন্তু রেকর্ডেড হয়ে আছে, এবং তার সম্পূর্ণ প্লেলিস্টের যে লিঙ্কগুলো আমরা আজকের যে ভিডিওটা আপলোড করব তার ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমাদের যারা, যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ভাই এবং বোনেরা এবছর 11 উঠেছে, অর্থাৎ এবছর যারা সদ্য মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যারা সায়েন্স নিয়ে পড়বে, তোমাদের কাছে আমাদের নিবেদন বা বলতে পারো আমাদের অনুরোধ, তোমরা আমাদের এই চ্যানেলের কথা বা আমাদের এই প্রয়াসের কথা তাদের জানাও, তাহলে তারাও উপকৃত হবে। শুধু তারা নয়, তোমরাও যারা এখন 12-এ পড়ছো, তোমাদের আপকামিং যে কম্পিটিটিভ জগতে তোমরা যাবে, তোমরা যে বিশাল সমুদ্রে নামবে যুদ্ধ করার জন্য, বিশাল যুদ্ধের ময়দানে নামবে, ধরো WBJEE দেবে, কেউ কেউ জেনপা দেবে, কেউ ভবিষ্যতে যেই মেন্স দেবে, তোমরা জানো সেটা কিন্তু শুধুমাত্র 12-এর ওপর হবে না, সেটা যেমন 12-এরও থাকবে, প্রায় অর্ধেক, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের বেশি সংখ্যক প্রশ্ন 11 থেকেও আসে। তাই তোমাদের কাজ হবে সময় করে কখনো কখনো ওই ভিডিওগুলো দেখা, যেগুলো কিন্তু শুধুমাত্র যে টপিক ডিসকাশন করা হয়েছে তা নয়, সম্পূর্ণ কোশ্চেন আনসার যেভাবে প্যাটার্ন আসে বোর্ডে, যেভাবে সংসদ থেকে বলে দেওয়া হয়েছে। এবছর তো প্রথম, তো আমাদের কাছে সেরকম নমুনা নেই বা মডেল নেই যে 10 বছর প্রিভিয়াস ইয়ার আমরা করতে পারবো। তো যেভাবে নতুন যেরকমভাবে আসে, তো সেইভাবে কিন্তু 11টাও খুব গুণগত মান যথেষ্ট ভালোভাবে তোদেরকে পড়ানো হয়েছে। তো তোরা সেগুলো দেখ এবং অন্যদেরও সেটা দেখতে তোরা অনুপ্রাণিত করবি, এটুকুই তোদের কাছে আবেদন। চলো তাহলে আজ আমরা যেটা শুরু করব তা হলো, আমরা জানি, আমরা সকলেই এতদিন প্রায় একটা চ্যাপ্টারের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। আজ আমরা যেটা পড়ব তা হলো হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন, হ্যালো অ্যারিন কি, হ্যালো অ্যারিন কোন ধরনের হ্যালোজেন যুক্ত অর্গানিক কম্পাউন্ডকে আমরা হ্যালো অ্যারিন বলবো, সেগুলো হ্যালো অ্যালকেন চ্যাপ্টার বা যেদিন আমরা ক্লাস 12 শুরু করেছিলাম সেদিনই আমরা বলেছি। তো সেইগুলো সম্পর্কে আর আমি বলছি না, তোমাদের যদি কারো ডাউট হয় তোমরা প্রথম ভিডিওটা একবার গিয়ে দেখে নাও, আমাদের চ্যানেলেই আছে। তো আজকে আমরা যেটা পড়বো তা হলো প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। কি পড়বো? প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। চলো শুরু করা যাক। প্রিপারেশন বলার আগে কিছু কথা বলি। দেখো, আমরা যখন হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করেছিলাম, তোমরা খুব ভালো করেই জানো, হ্যালো অ্যালকেনের আমরা বারবার প্রিপারেশন দেখিয়েছিলাম ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কিরকম আমরা বলেছিলাম, যদি তোমরা নাও, আমরা বলেছিলাম ROH, তাকে যদি, মানে এটা একটা অ্যালকোহলিক গ্রুপ,
তাকে যদি আমরা PCl5 অর SOCl2 এর যে কোনো একটা দিয়ে হিট করি, তাহলে আমরা কি পেতাম? RCl পেয়ে যেতাম, মানে হ্যালো অ্যালকেন প্রিপারেশন করতাম। তাহলে আমরা যদি হ্যালো অ্যারিন মাল বলতে আমরা যা বুঝি সেগুলো হলো বেঞ্জিনের মাথায় বেঞ্জিনের যে কার্বনগুলো আছে তার সঙ্গে ডিরেক্ট যদি হ্যালোজেন অ্যাটাচ থাকে, যেমন ধরো Cl, যেমন ধরো ব্রোমিন, যেমন ধরো আয়োডিন, যে কোনো একটা পজিশনে। তাহলে এইগুলো আমরা অ্যালকোহল থেকে প্রিপারেশন করতে পারার কথা। যেমন কিভাবে, এর জন্য কোন অ্যালকোহলটা লাগবে না তোরা বল, এর জন্য যেই অ্যালকোহলটা দরকার, তাহলে জাস্ট বেঞ্জিনের মাথায় OH, যার নাম কি ফেনল। তাহলে ফেনল থেকেও আমরা যদি সেম রিয়েজেন্টগুলো ইউজ করতাম, তাহলে হ্যালো অ্যারিন বা যেগুলো হচ্ছে কীরকম ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন পাওয়ার কথা। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর, এইগুলো দিয়ে তুই যদি রিয়াকশান করিস তাহলে কিন্তু এই যে কম্পাউন্ডগুলো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না সেইটা আমরা এবার দেখব। দেখো কেন পাওয়া যায় না সেইটা বোঝার জন্য যেটা হয়, দেখো যেটা আমাদের দেখতে হবে তা হলো, যদি তোরা ফেনলের দিকে তাকাস, ফেনলের কি আছে দেখ OH, এবং অক্সিজেনের কি আছে লোন পেয়ার আছে, লোন পেয়ার। এবার সেই অক্সিজেনের লোন পেয়ারগুলো বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। দেখ দেখো রেজোনেন্সে অংশগ্রহণ করেছে। তাহলে কি হবে? এইভাবে তোমরা যদি এর রেজোনেটিং স্ট্রাকচারগুলো লক্ষ্য করো তাহলে দেখবে, আর আমি রেজোনেটিং স্ট্রাকচার আঁকবো না, এটুকু হলেই আমার বোঝানোর যা দরকার সেটা আমি পেয়ে যাব। বাকিগুলো তোমাদের তো আরও বহুবার আমি রেজোনেন্ট শেখাবো, বা 11-এর ক্লাসগুলো আছে তোমরা দেখবে। তো রেজোনেটিং স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা দেখবে এই যে কার্বন অক্সিজেন বন্ডটা আমরা পাচ্ছি, সেই কার্বন অক্সিজেন বন্ড যেই বন্ডটা ভেঙে ডবল বন্ড, যেই বন্ডটা ভেঙে হ্যালো অ্যারিন বা হ্যালো অ্যারিন মানে ক্লোরোবেনজিন, ব্রোমো বা আয়োডোবেনজিন তৈরি হওয়ার কথা, সেই বন্ডটাই রেজোনেন্সের জন্য দেখো ডবল বন্ড ক্যারেক্টার লাভ করেছে। তাহলে যেই বন্ডটা ভাঙবে মানে CO বন্ড কি হবে? পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। যেহেতু পার্শিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, সেই বন্ডগুলো স্ট্রঙ্গার হচ্ছে। যেহেতু বন্ডগুলো স্ট্রঙ্গার হচ্ছে, তাই কি হবে? ওই বন্ডগুলোকে সহজে কিন্তু ভাঙা যায় না। তাই আমরা ফেনল থেকে SOCl2 বা PCl5 ইউজ করে আমরা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে হ্যালো অ্যারিন বা হ্যালো অ্যালকিন তৈরি করতে পারবো না। বোঝা গেল? এর জন্য তাহলে আমরা কোন কোন পদ্ধতি ফলো করব সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব। দেখো প্রথম যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ক্লোরিনেশন অর ব্রোমিনেশন। মানে ক্লোরিন অ্যাড করব তাই জন্য বলছি ক্লোরিনেশন, ব্রোমিন অ্যাড করব তাই জন্য বলছি ব্রোমিনেশন। কিন্তু এর সাথে এই যে বিক্রিয়ার প্রসেসটা, এটা এক ধরনের নতুন বিক্রিয়া, যাকে তোরা বলবি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। কিভাবে হয় দেখ, এই রিয়াকশানে বিকারক হিসেবে যেটা ব্যবহার করা হয়, ব্রোমিন Br2, এইভাবে Br থাকে। আর কি থাকে? আর এর সাথে ক্যাটালিস্ট হিসেবে অ্যাড করা থাকে
FeBr3 মানে কি নাম এটা? FeBr3 ফেরিক ব্রোমাইড, ঠিক আছে, বা আয়রন 3 ব্রোমাইড। ঠিক হলো। এবার এখানে এই যে বিআর, তার কি আছে দেখো, বিআর এর লোন পেয়ার আছে, তাহলে বিআর লোন পেয়ার ডোনেট করতে পারবে, তাই জন্য এটাকে বলবো লুইস বেস। আর এফির ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই এ কি করবে, লোন পেয়ার গেন করতে পারবে, তাই জন্য এটা কি হবে, লুইস অ্যাসিড। তাহলে এই যে প্রথম স্টেপে রিয়াকশানটা হবে, বা প্রথম রিয়েজেন্টগুলোর মধ্যে নিজেদের মধ্যে মেন সাবস্ট্রেটকে বাকি রেখে এই দুটোই নিজেদের মধ্যে রিয়াকশান করবে। কি রিয়াকশান করবে? জাস্ট লুইস অ্যাসিড বেস রিয়াকশান। কি হবে সেই লুইস অ্যাসিড বেস রিয়াকশানে? না, লুইস বেস ব্রোমিন সে লোন পেয়ার কাকে দেবে? সে লোন পেয়ার ডোনেট করবে এফিকে, দিয়ে একটা নতুন ধরনের সল্ট তৈরি করবে, মানে যাকে আমরা বলবো লুইস অ্যাসিড বেস সল্ট। যেটা দেখতে কেমন হবে? যেটা দেখতে হবে বিআর, দেখো বিআর ফাঁকি ছিল, এখন কি হচ্ছে, একটা বন্ড নতুন করেছে, তাই জন্য বিআর এর মাথায় কি হলো, প্লাস চার্জ সৃষ্টি হলো। আর FeBr3 মাইনাস, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এটাই হলো আমাদের ইলেকট্রোফাইল। দেখো পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, এখানে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে বা কোনো পাই বন্ড অ্যাটাক করতে পারবে, ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি হলো, ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এইবার এই ইলেকট্রোফাইল যখন বেনজিনের সংস্পর্শে আসে, নাও বেনজিন নিয়ে এসো, বিআর FeBr3 এখানে মাইনাস প্লাস, তখন কি হয়, এই পাই বন্ড গিয়ে এই ব্রোমিনটাকে গ্র্যাব করলো, এই বন্ডটা খুলে গেল, দেখো। তাহলে নতুন যে প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট ফর্ম হবে সেটা দেখতে কেমন হবে? ইন্টারমিডিয়েট দেখতে হবে দেখো, বিআর অ্যাটাচড হয়ে গেছে, আরেকটা কি ছিল, হাইড্রোজেন আছে, তাহলে এই যে পাই বন্ডটা ব্রেক করলো, বা এইগুলো তো কোনো ইনভলভ হলো না, তাহলে দেখো এখানে পাই বন্ড ছিল, এখন পাই বন্ডটা নেই, তাহলে এখানে কি আসবে, একটা পজিটিভ চার্জ আসবে। ক্লিয়ার? আর বাই প্রোডাক্ট হিসেবে কি বেরিয়ে যাবে, দেখো FeBr4 মাইনাস। যে কোনো মেকানিজম, যে কোনো রিয়াকশান মেকানিজম করার পর তুমি দেখে নেবে যে রিয়াকশানটা আমি যে মেকানিজমটা করলাম সেটা ঠিক হয়েছে কিনা। যেমন অঙ্কের উত্তর দেখে বোঝা যায় না যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। তোমরা যখন পিতা পুত্রের অঙ্ক করতে দেখবে, পিতা 4 বছর পর বয়স এরম হয়ে যায়, অঙ্ক দেখে বুঝতে পারতাম যে পিতা পুত্রের একটা বয়সের ডিফারেন্স এসেছে। যদি কখনো দেখতাম যে পুত্রের বয়স পিতার থেকে বড় হয়ে গেছে, তখন ভাবতাম কি অঙ্কটা ভুল আছে। সেই রকম কোনো মেকানিজম দেখার সময় আমরা কখন বুঝবো যে মেকানিজমটা ঠিক আছে, দেখবে রিয়াক্টেন্ট সাইডে মোট চার্জ দেখো প্লাস মাইনাস, তাহলে 0, এবং প্রোডাক্ট সাইডে মোট চার্জ দেখো প্লাস মাইনাস 0। মোটামুটি দেখে নেবে রিয়াক্টেন্ট সাইড এবং রাইট প্রোডাক্ট সাইড মোরললেস লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যে চার্জ থাকবে সেটা কি থাকবে, সমান। যদি সমান হয় তাহলে ভাববে যে তোমার যে রিয়াকশান মেকানিজম সেটা ঠিকঠাকই আছে। ক্লিয়ার? এটা তাহলে আমাদের কি হলো, এটাকে আমরা বলবো স্টেপ 1। এবার স্টেপ 2তে কি হবে? স্টেপ 2তে
আচ্ছা, এটার আগে আর একটা কথা একটু বলে দিই। কি বলে দিই, এই যে ইন্টারমিডিয়েটটা এখানে ফর্ম করলো, যে ইন্টারমিডিয়েট সম্পর্কে কিছু বলার আছে। এই যে ইন্টারমিডিয়েটটা এখানে ফর্ম করলো, এই ইন্টারমিডিয়েটটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স। কি বলা হবে? সিগমা কমপ্লেক্স, যেটা নাইট্রেশনের ক্ষেত্রেও আমরা দেখতাম, যেটা কিনা রেজোনেন্স স্টেবিলাইজ। দেখো এই পাই বন্ডটা এখানে আসতে পারে, যদি এই পাই বন্ডটা এখানে শিফট করে তাহলে দেখো আমরা এই রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো। দেখো পাই বন্ডটা এখানে শিফট করলো, তাহলে কি হলো, এইচ বিআর যেমন আছে থাকবে, এখানে এটারও কোনো পরিবর্তন হবে না, তাহলে এইখানটায় প্লাস। আবার পরক্ষণে আরো একটা রেজোনেন্স দেখাবে, দেখো এই পাই বন্ডটা এখানে শিফট করতে পারে, তার জন্য আরো একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবে। সেটা দেখতে কিরকম, তাহলে রেজোনেন্স স্টেবিলাইজড ইন্টারমিডিয়েট বা যেটার নাম সিগমা কমপ্লেক্স, তাহলে কম্পাউন্ডটা ইন্টারমিডিয়েট যদি স্টেবিল হয় তাহলে রিয়াকশানটা প্রসিড হতে পারবে, তাহলে রিয়াকশানটা ভালো হবে আমরা জানি। তাহলে স্টেপ 2তে কি হয় না, এই যে সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল, এটা দেখতে কেমন ছিল দেখো, এখানে ছিল প্লাস চার্জ, দেখতে ছিল এইভাবে। এটা আমি একটু না ঠিকই লিখেছি, ঠিক আছে। এটা যদি তুই এইচটা উল্টো বা বিআর লিখিস, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এবার লাস্ট স্টেপে কি হয় বা সেকেন্ড স্টেপে কি হয়, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কে নিয়ে নেবে, এই যে এফি বিআর 4 ছিল, বিআর এফি বিআর 3 মাইনাসটা ছিল, সেই বিআর বন্ডটা ভেঙে গিয়ে এই হাইড্রোজেনটাকে গ্র্যাব করবে। গ্র্যাব করে তাহলে কি হবে, এই যে সিএইচ বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড হয়ে প্রোডাক্ট কি দেবে, প্রোডাক্ট দেবে ব্রোমোবেনজিন। ক্লিয়ার? আর সাথে বাই প্রোডাক্ট কি তৈরি হবে, বাই প্রোডাক্ট তৈরি হবে এইচ বিআর প্লাস এফি বিআর 3। তাহলে এফি বিআর 3টা এখানে জাস্ট ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়েছে। একটা কি হিসেবে ইউজ হয়েছে এমসিকিউতে আসতে পারে, একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করেছে। লুইস অ্যাসিড হিসেবে কাজ করে রিয়াকশানটাকে হতে সাহায্য করেছে, একটা ইলেকট্রোফাইল প্রোডাকশানে সাহায্য করেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করলাম, হ্যালো অ্যালকিনের প্রিপারেশন করলাম। ক্লিয়ার? এইবার এটুকু দেখো আমরা পড়িয়ে দিয়েছি, এইটুকু আমাদের পড়ানো হয়ে গেছে, এইটুকুটা আমরা পড়িয়ে দিয়েছি। এবার লাস্টটা যদি তোমরা দেখো একটু কথা, যে যদি এখানে কোনো গ্রুপ থাকতো তার ক্ষেত্রে আমরা কি দেখতে পেতাম। যেমন দেখো ক্লোরিন আছে, আগে থেকেই ক্লোরিন অ্যাটাচড আছে, ধরো টলুইন আছে, তো তাদের ক্ষেত্রে কি হতো সেই সম্পর্কে আমরা নেক্সটে একটু দেখবো। আচ্ছা আরেকটু দেখে নিই, যদি সিএল করতে হতো জাস্ট এখানে সিএল2 ইউজ করতাম, আর বিআর3 জায়গায় আমরা কি ইউজ করতাম, আমরা বিআর3 জায়গায় ইউজ করতাম FeCl3। আর যদি এটুকুই, হ্যাঁ আর কিছু সেরকম বলার নেই। হ্যাঁ এটা মনে রাখবে, এটা সবসময় কিন্তু অনার্দ্র FeCl3 ব্যবহার করবে, মানে যদি এখানে কোনো জল থেকে যায় তাহলে জলটা গিয়ে অ্যাটাক করতে পারে, তখন ফেনল প্রিপারেশনের কিন্তু একটা সম্ভাবনা চলে আসে। তাই জন্য আমরা চেষ্টা করব সবসময় অনার্দ্র ব্যবহার করার। ক্লিয়ার? এবং রিয়াকশানটা অবশ্যই কি হতে হবে, আলোকের অনুপস্থিতিতে হতে হবে, কারণ FeBr3 আছে, FeBr3 আলোকের প্রেজেন্সে রিয়াকশান করে দেয়। এবং কি হতে হবে বাকিটা সবই তো বোঝা গেল। এবার চলো, যদি অলরেডি আগে থেকে একটা সাবস্টিটিউয়েন্ট থাকতো তখন আমরা রিয়াকশানটা কেমন পেতাম।
চলো, ধরো আগে থেকেই আমার মিডিয়ামে কি আছে, সিএল আছে, ধরো সিএল আছে, তখন অ্যাটাকটা কোন পজিশন থেকে হতো? ঠিক আছে, এটা কিন্তু 11-এর কনসেপ্ট, এটা আমরা অনেকেই না বুঝে করে ফেলি, না বুঝে ঠিকই করি, ভুল করি না। ঠিক আছে, ধরো কি আছে এখানে, সিএল, তাহলে যদি সিএল থাকে, সিএল এর কি হবে, লোন পেয়ার আছে, লোন পেয়ার রেজোনেন্স করবে, রেজোনেন্স করলে প্রথম যে প্রোডাক্টটা, যে ক্যানোনিক্যাল ফর্ম আমরা পাবো, সেটা দেখতে কেমন হবে, সিএল এখানে তাহলে প্লাস আসবে, মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখো আবার রেজোনেন্স হতে থাকবে, এটার কিন্তু পুরোটা রেজোনেন্স আঁকতে হবে, না হলে তোমাদের বোঝাটা কমপ্লিট হবে না। কিরকম পাবো, এটা যেমন ডবল বন্ড সিএল প্লাস, মাইনাসটা এখানে এলো এরকম, আবার এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে আর একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাওয়ার জন্য। দেখো সেটা কেমন হবে, সেটা হবে সিএল প্লাস মাইনাস, এবং লাস্ট যে ক্যানোনিক্যালটা পাবো সেটা জাস্ট প্রথম ফর্মের মতো, কিন্তু একটু ওলট পালট হবে, সিএল। তাহলে ক্লোরোবেনজিনের যদি তুমি রেজোনেটিং স্ট্রাকচারটা একবার দেখো, ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার দেখলে তুমি দেখতে পাবে যে নেগেটিভ চার্জ কোথায় সৃষ্টি হয়েছে, দেখো অর্থ পজিশনে, পরেরটায় কোথায় সৃষ্টি হয়েছে, প্যারা পজিশনে, পরেরটায় কোথায় তৈরি হয়েছে, আবার অর্থ পজিশনে। তাহলে একটা ক্লোরোবেনজিনের, মানে ধরো এটা যদি ক্লোরোবেনজিন হয়, আমি আরেকটা ক্লোরোবেনজিন আঁকলাম, ক্লোরোবেনজিনের যে অর্থ এবং প্যারা পজিশনগুলো আছে সেইগুলো কি হচ্ছে, ইলেকট্রন ডেন্স হচ্ছে। সেটা আমরা কি করে বুঝলাম, ভায়া রেজোনেন্স, আমরা রেজোনেন্সের সাহায্যে বুঝলাম। তাহলে এই সেন্টারগুলোকে কি হচ্ছে না, মোর ইলেকট্রন ডেন্স, তাই জন্য এরা যখনই কোনো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, কোনটা দিয়ে করবে, হয় অর্থ নয় প্যারা, তাই জন্য এদেরকে বলা হয় অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ। কি বলা হবে, অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ। তাহলে এই গ্রুপগুলো বা এই ক্লোরোবেনজিন যদি কোনো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে যায়, মানে কোনো ইলেকট্রন রিচ সেন্টার, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে অ্যাটাক করতে চায়, তাহলে কি হবে, অবশ্যই অর্থ বা প্যারা পজিশন দিয়ে করবে, মেটা পজিশন দিয়ে অ্যাটাক করতে পারবে না। বোঝা গেল, মেটা পজিশন দিয়ে অ্যাটাক করতে পারবে না, এরা হলো অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ। তাই জন্য যদি আমরা ক্লোরোবেনজিন নিই, ধরো এটা ক্লোরোবেনজিন, আমরা কি নিলাম, আমরা নিলাম FeCl3 প্লাস Cl2, এটা নেব অনার্দ্র, টেম্পারেচার 300K, নিলে কি হবে দেখবে, তাহলে Cl অ্যাটাচড হবে কোথায়, ইলেকট্রোফাইল Cl হয় প্যারা পজিশনে, নয় অর্থ পজিশনে অ্যাটাচড হবে, মানে অর্থ ডাইক্লোরোবেনজিন বা প্যারা ডাইক্লোরোবেনজিন। আমরা জানি দুটো অর্থ পজিশনে খুব কম অ্যাঙ্গেলে আছে, তাহলে তাদের মধ্যে রিপালশন হবে, সেটা লেস স্টেবিলাইজড, তাহলে প্যারা প্রোডাক্টটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। একইভাবে আমরা যদি টলুইন করি, মানে CH3 গ্রুপ বেনজিনের মাথায়, তাহলে সেক্ষেত্রেও হাইপার কনজুগেশন থেকেও দেখব ইট অলসো অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ। কি গ্রুপ, অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ। তাহলে এটা দিয়েও যদি সেম দিয়ে তুই রিয়াকশন করিস, তাহলে এক্ষেত্রেও কি পাবি, CH3Cl অর্থ প্রোডাক্ট
আরেকটা কি পাবি, আরেকটা পাবি প্যারা প্রোডাক্ট। অবশ্যই প্যারাতে স্টেরিক হিন্ড্রেন্স কম, তাই জন্য প্যারা কি হবে আমাদের মেজর প্রোডাক্ট। বোঝা গেল? দেখো আমরা যদি আগের চ্যাপ্টারটা একবার দেখি, মানে আগের পেজটা একবার দেখি, দেখ একই ঘটনা বলা আছে, গৌণ মুখ্য। এটা যেহেতু স্টেরিক হিন্ড্রেন্স বেশি তাই কম পাওয়া যায়, এটা স্টেরিক হিন্ড্রেন্স লেস তাই বেশি পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট আসি, এবার একই পদ্ধতিতে আমরা আয়োডিন, মানে আয়োডিনের সাথে রিয়াকশন করব, মানে আয়োডোবেনজিন প্রিপারেশন করতে যাব। দেখবি প্রথমেই একটা স্টেটমেন্ট লেখা আছে যে আয়োডোবেনজিন অ্যান্ড ফ্লুরোবেনজিন ক্যানট বি প্রিপেয়ার্ড ইউজিং দিস মেথড। এই মেথডের সাহায্যে আমরা আয়োডোবেনজিন বা ফ্লুরোবেনজিন মানে প্রস্তুত করতে পারি না। কেন পারি না সেটা একটু দেখব। দেখো আয়োডোবেনজিনের ক্ষেত্রে যদি আমরা রিয়াকশনটা করতাম, কি থাকতো আমাদের এখানে, সরি দেখো একইভাবে আমরা আয়োডিন ইউজ করতাম প্লাস Al3 ইউজ করলে আমরা প্রোডাক্ট কিন্তু পেতাম। প্রথমে কি প্রোডাক্ট পেতাম, আয়োডোবেনজিন পেতাম, আর কি পেতাম, HI পেতাম। এইবার একটা কথা হলো, আয়োডিন হচ্ছে হ্যালোজেনগুলোর মধ্যে সব থেকে বেশি সুস্থিত, মানে সব থেকে বেশি স্টেবল। তাই I মাইনাসের একটা টেন্ডেন্সি থাকে আয়োডিনে কনভার্ট হয়ে যাওয়ার, মানে এটা কি চায়, নিজে ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে পরিণত হতে চায়, এবং যেই আমাদের অন্যকে কি করবে তাহলে বিজারিত করবে, এটা একটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। দেখা যায় যদি এইভাবে আমরা রিয়াকশনটা করি, এই যে HI প্রিপেয়ার হলো, সে কি করবে, আয়োডোবেনজিনকে রিডাকশন করে, মানে দেখ আয়োডোবেনজিনের আইটা বের করে দিল, হাইড্রোজেন অ্যাড করলো, আবার বেনজিন তৈরি করে দেবে। মানে এই রিয়াকশনটার একমুখী থাকছে না, এই রিয়াকশনটা দ্বিমুখী রিয়াকশন হয়। কি রিয়াকশন হয়? দ্বিমুখী রিয়াকশন। তাই জন্য এই পদ্ধতিতে এইগুলো তৈরি করা যায় না। তাই আমরা আয়োডোবেনজিন যদি তৈরি করতে চাই তখন কি করব না, যা ইউজ করেছি তা তো করব, সাথে কয়েকটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব। কি কি অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারি আমরা? HNO3, অথবা আর কি ইউজ করতে পারি, HGO, অথবা আর কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি আয়োডোইক অ্যাসিড, HiO3। যে কোনো তিনটে ইউজ করব। এই তিনটেই কি, এই তিনটেই হলো জারক পদার্থ। এরা তীব্র জারক পদার্থ, অন্যকে কি করে, জারিত করে। যদি HNO3 তুই মিক্সচারে দিস, HNO3 এই যে এখানে কে বিঘ্নতা ঘটাচ্ছে, যত নষ্টের গড়া HI, সে কি করেছে, HI কে জারিত করে দেবে কিসে, আয়োডিনে। তাহলে না থাকলো বাঁশ, না বাজবে বাঁশি, তাই না? কি হয় সে দেখ, এই যে HI এর সঙ্গে HNO3 রিয়াকশন করবে, সে কার সঙ্গে রিয়াকশন করবে, HNO3 এর সঙ্গে রিয়াকশন করে নিজে NO2 তে জারিত হবে, বিজারিত হবে, এবং HI কে আয়োডিনে জারিত করবে। বাকিটা তোরা ব্যালেন্স করে নিবি, ঠিক আছে? ব্যালেন্স দেখবি বইতে করাই আছে এখানে। এইভাবে তোরা এটার বদলে আমরা HgI3 ইউজ করতে পারতাম। এই মোদ্দা কথা, HIটাকে I2 তে রূপান্তর করে। তাই জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা করার সময় যদি আমরা এফেরিক ক্লোরাইড ব্রোমিনেশন, আয়োডিনেশন করতে চাই, মানে ব্রোমিনেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কারণ ব্রোমিন অতটা স্টেবিল নয়, ব্রোমিন সক্রিয় Br- ফর্মেই থাকতে চায়।
তাই জন্য যদি কিন্তু আয়োডিন বেঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করব না একটা জারক দ্রব্য যেমন HNO3 HIO3 HGO এইগুলো ইউজ করব। ক্লিয়ার? কিন্তু এই পদ্ধতিতে দেখো আরো একটা বলেছিলাম ফ্লুরোবেনজিন তৈরি করা যায় না। কেন যায় না? কারণ ফ্লুরোবেনজিন সরাসরি ফ্লুরিনেশন ঘটিয়ে কি করবে, প্রস্তুত করা যায় না, কারণ বিক্রিয়াটি খুব বিস্ফোরণ সহ ঘটে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। একটু দেখে নাও তোমরা, তারপর আমরা আবার পরের রিয়াকশন অন্য পদ্ধতিগুলোতে যাব। চলো এবার বলছি পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন দ্বারা বেঞ্জাইলিক হ্যালাইডগুলো তৈরি করা। কি না, বেঞ্জাইলিক হ্যালাইডগুলো আমরা তৈরি করব। এই পদ্ধতিতে কি করব, আমরা জাস্ট ক্লোরিনেশন করব উইথ দ্য হেল্প অফ সানলাইট। সূর্যের প্রেজেন্সে বা সূর্যালোকের প্রেজেন্সে আমরা কি করব না ক্লোরিনেশন করব। এই রিয়াকশানগুলো সবগুলোই ক্যারি আউট হবে ভায়া রেডিকেল ফরমেশন। কি হয় না, যখনই তুই ধর টলুইন নিলি, টলুইনকে আমি একটু অন্যভাবে লিখছি, লিখতে পারি এইভাবে CH3। তখন এই টলুইন সূর্যালোকের প্রেজেন্সে কি হবে, এই রকম রেডিক্যালে ব্রেক করবে। দেখো কি রেডিক্যাল ব্রেক করলো, এইচ নিউ হয়ে না তৈরি করবে বেঞ্জাইলিক রেডিক্যাল মাইনাস প্লাস কি এইচ হাইড্রোজেন রেডিক্যাল, যেই রেডিক্যালটা আবার কি হয় হাইলি স্টেবিলাইজড। কেন দেখো, যখনই দেখবি সিঙ্গেল বন্ড একটা মাত্র ইলেকট্রন ট্রান্সফার হবে, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব এই দিকে সবসময় রাইট হ্যান্ড সাইডে, বুঝতে পারলি? আউটার সারফেসে কিন্তু মুখটা হবে, ইনার সারফেসে মানে এই রকম কিন্তু এটা হবে না। ক্লিয়ার? আচ্ছা ছেড়ে দাও, তাহলে কি হচ্ছে, এ দিল এই পাই বন্ড থেকে এদিকে এলো আর আরেকটা ইলেকট্রন এখানে গেল। তাহলে দেখো রেজোনেন্স স্টেবিলাইজড, কি রেজোনেন্সের ফলে কি তৈরি হলো, দেখো এই যে বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার হয়ে গেল, এখানে রেডিক্যাল এলো, এইভাবে রেজোনেন্স চলতেই থাকবে চলতেই থাকবে, সেটা আমি আর দেখাচ্ছি না। সূর্যালোকের প্রেজেন্সে এই ঘটনা ঘটবে, আবার সূর্যালোকের প্রেজেন্সে Cl2 সেটাও ছিল, সেটাও ব্রেক করবে, ব্রেক করে কি করবে Cl রেডিক্যাল তৈরি করবে। এবার এই Cl রেডিক্যাল বেঞ্জাইলিক রেডিক্যালের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে বেঞ্জাইলিক ক্লোরাইড তৈরি করবে। আবার আমি এই প্রসেসটা ক্যারি আউট করলাম, কি না আবার সিমিলারলি আমি, এবার তোরা প্রশ্ন করতে পারিস যে স্যার এখানেও তো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন কেন ব্রেক করছে না? কারণ দেখবি আমরা যখন কেমিক্যাল প্রপার্টিজ পড়াবো তখন দেখতে পাবি এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো sp হাইব্রিডাইজ, কি হাইব্রিডাইজ, সরি sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজ অরবিটালগুলো আকারে ছোট হয়, ছোট হওয়ার জন্য, কেন ছোট হয়, কারণ ওখানে s ক্যারেক্টার পার্সেন্টেজ অফ s sp3 তুলনায় বেশি, তাই জন্য হাইড্রোজেনের সঙ্গে এর যে লিঙ্কটা হয় সেটা অনেক স্ট্রং হয়, তাই জন্য ওইগুলোকে সহজে ভাঙা যায় না। দেখো একে যদি আমি আবার একইভাবে Cl2 দিই, তাহলে কোন হাইড্রোজেনগুলো ভাঙবে, এখানে তো আরো দুটো হাইড্রোজেন আছে রে, যে কোনো একটা ব্রেক করবে, তখন তৈরি হবে
CH Cl2, আবার একটা ClH নিউ দিলি, Cl2 দিলি, আবার কি তৈরি হবে? CCl3। আর কিন্তু রিয়াকশন হবে না। এবার এইগুলো ছাড়াও কিছু রিয়েজেন্ট আছে যারা একইভাবে রিয়াকশনগুলো করে। চলো আরো কিছু দেখি আমরা। যেমন ধরো এইটা পরীক্ষাতে প্রচন্ড আসে, যেমন ধরো CH2 CH3। তাহলে এখানে যদি আমি H নিউ Cl2 দিই তাহলে কোন প্রোডাক্টটা পাওয়া যাবে? দেখো এখানে দুই ধরনের sp3 কার্বন আছে। sp3 কার্বনে তার মানে দুই ধরনের হাইড্রোজেনও আছে। দেখো তাহলে এখানে দুটো রেডিকেল আমরা ইন্টারমিডিয়েট পাবো। কোন দুটো রেডিকেল? একটা পাবো CH, এই যদি নিয়ারেস্ট হাইড্রোজেনটা বেরোয় বেনজিনের নিয়ারেস্ট, আর দ্বিতীয়টা পাবো যদি দূরবর্তী হাইড্রোজেনটা বেরোয়, তার জন্য কি পাবো? CH2 রেডিকেল। ক্লিয়ার? এবার একটু আগেই দেখালাম এই যে রেডিকেলটা, এটা রেজোনেন্স স্টেবিলাইজড। কি রেজোনেন্স স্টেবিলাইজড? দেখো একটু আগে তোমাদের দেখালাম এই রেজোনেন্স ড্র করে, কিন্তু যেটা এই রেডিকেলটা সেটা কিন্তু নো রেজোনেন্স স্টেবিলাইজ। এক্ষেত্রে কিন্তু কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই। যেহেতু এক্ষেত্রে কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই, তাহলে Cl রেডিকেলটা কোথায় মেজরভাবে অ্যাড হবে? অবশ্যই প্রথমটাতে। তাই জন্য এটাই কি হয় আমাদের মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এটা কি হবে আমাদের মেজর প্রোডাক্ট। যার নাম কি? যার নাম হলো 1-chloro-1-phenyl ইথেন। 1-chloro-1-phenyl ইথেন। দেখো এইবার একইভাবে আমরা দুটো ভাবে এখনো করতে পারি। কি আরো দুটো পদ্ধতি এখানে আছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় খুব ভালো, খুব প্রচুর পরিমাণে এটা দিয়ে দেয়, NBS। NBS হোয়াট ইজ এর ফুল নাম? এর ফুল নাম কি? এর ফুল নাম হলো N-ব্রোমো-সাকসিনামাইড। সাকসিনামাইড কোথা থেকে এসছে? না সাকসিনিক অ্যাসিড, তার হচ্ছে আমাদের তার যে সাকসিনিক অ্যাসিড যদি তোমাদের আমি একবার দেখাই, সেটা দেখতে হচ্ছে এরকম, অক্সালিক থেকে এসছে। অক্সালিক অ্যাসিডের গ্রুপ বলতে পারো। এটা হলো সাকসিনিক অ্যাসিড। সেটা যদি তুমি অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করো, এর মেকানিজম আমরা নাইট্রোজেন চ্যাপ্টারে পড়বো, এখন এগুলো সম্পর্কে অতটা বলছি না। তো এটা যদি রিয়াকশন করো তুমি প্রোডাক্ট হিসেবে দেখবে পাবে এরকম একটা কম্পাউন্ড। এটার নাম সাকসিনামাইড। কি নাম? সাকসিনামাইড। এবার এর হাইড্রোজেনকে যদি তুমি ব্রোমিন দ্বারা রিপ্লেসড করো, তখন যেটা পাবে তার নামই হচ্ছে NBS। এটার নামই হলো NBS, মানে N-ব্রোমো-সাকসিনামাইড। এরাও যদি কোনো হ্যালোয়ারিন বা বেঞ্জাইলিক অ্যারিন প্রিপারেশন করতে চায়, এরাও কিন্তু রেডিকেল প্রিপারেশনের মাধ্যমেই করে। তাহলে তোমাকে যদি প্রোডাক্টে দিয়ে দেয়, সাবস্টেন্টে দেয় এটা, সাথে কি অ্যাড করলো? জাস্ট দিয়ে দেবে NBS। কিন্তু কি NBS কি
মাথায় রাখতে হবে NBS হলো এন ব্রোমো সাকসিনামাইড। তো তখনও কিন্তু রেডিক্যাল ফর্মের মাধ্যমে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো বিআর। তখন কি অ্যাড হবে? বিআর অ্যাড হবে। এটার নাম তাহলে কি? 1 ব্রোমো 1 ফিনাইল ইথেন। দেখো 1 নম্বর পজিশনে আছে ব্রোমিন, আবার 1 নম্বর পজিশনে আছে ফিনাইল, আবার দুটো কার্বন, তাই ইথেন। তাই নাম কি হলো? 1 ব্রোমো 1 ফিনাইল ইথেন। এবার যদি আমরা ক্লোরিন ইউজ করতে চাই কোনো রিএজেন্টের সাহায্যে রেডিক্যাল ফরমেশনের মাধ্যমে, এখানে অ্যাড করব ক্লোরিন, ক্লোরিন নয় থায়োনিল ক্লোরাইড SO2 Cl2 আর হচ্ছে সামান্য পরিমাণে পারঅক্সাইড। এভাবেও কিন্তু আমরা ক্লোরিনেশন করতে পারি। এইবার লাস্ট একদম আমরা কিছু চলে এসেছি যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে কিছু নেম রিয়াকশান। নেম রিয়াকশান মানে আমাদের হ্যালো অ্যারিন প্রিপারেশনের কিছু নেম রিয়াকশান, যেই রিয়াকশানগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো? হ্যালো অ্যারিন প্রিপারেশন করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে কোথা থেকে? না ডায়োজোনিয়াম থেকে। কি থেকে? ডায়োজোনিয়াম সল্ট। তো প্রথমে আমরা ডায়োজোনিয়াম সল্টটা কিভাবে বানাবো সেইটা আমরা দেখব। ডায়োজোনিয়াম সল্ট প্রিপারেশনের জন্য যে রিয়েজেন্টটা আমাদের লাগে সেটা হলো অ্যানিলিন। কি? অ্যানিলিন মানে বেনজিনের মাথায় NH2 গ্রুপ। কি করবে তোমরা? একটা টেস্ট টিউব নিলে, ওই টেস্ট টিউবে কিছুটা পরিমাণ অ্যানিলিন নিলে, ঠিক আছে, হাফের একটু কম অ্যানিলিন নিলে। এটা তোমাদের ল্যাবে টেস্টে করতে হবে, এই এই প্র্যাকটিক্যালটা তোমরা করবে ক্লাস 12। এইবার ওই অ্যানিলিনের সাথে কি করবে তোমরা? আরেকটা টেস্ট টিউব নিলে, আরেকটা টেস্ট টিউবে NaNO2, কি নাম এটা? আর ডাইলুট HCl নিলে। হ্যাঁ, NaNO2 নাম কি? NaNO2 নাম হলো সোডিয়াম নাইট্রাইট। কি নাম? সোডিয়াম নাইট্রাইট। আইট নয়, টাইট, ইট, ঠিক হলো? তো সোডিয়াম নাইট্রাইট আর HCl আরেকটা টেস্ট টিউবে নিলাম, ওই হাফ টেস্ট টিউব মতো, হাফ টেস্ট টিউবের একটু কম নিয়ে একটা বিকার নেব। সেই বিকারে কি করব? না অর্ধেকটা পরিমাণ ঝুড়ো বরফ দিয়ে ভর্তি করে রাখব। বুঝতে পারলে সিচুয়েশনটা? একটা প্রথমে বিকার নিলাম, এরকম একটা বিকার নিলাম, বিকারটা পুরো এরকম বরফে ভর্তি। এগুলো কি? বরফ, আইস, ঠিক আছে। এইবার আমরা এখানে কি করলাম? একটা টেস্ট টিউবে হাফ টেস্ট টিউব মতো কি আছে এতে? অ্যানিলিন। আরেকটা সেম টেস্ট টিউব এখানে কোনোভাবে ইনপুট করব, যেখানে কি আছে? না যেখানে থাকবে NaNO2 প্লাস ডাইলুট HCl। ক্লিয়ার? এরম ভাবে কিছু সময় তুমি রাখবে। এর মেন উদ্দেশ্য হলো এরা নিজেদের মধ্যে যে রিয়াকশান করে যে প্রোডাক্টটা দেবে সেটা স্টেবিলিটি পায় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা এখানে লিখতেই হবে। অনেক সময় তোমাদের চালাকি করে ওরা লিখে দেয়, যেইতে আমি দেখেছি বা নিটে দেখেছি 273 থেকে 278K। ছেলেরা ঘাবড়ে যায়, 0 থেকে 5 ডিগ্রি তো ওতেই পাই, কি রিয়াকশন এটা তো কখনো দেখিনি, 0 থেকে 5 দেখতে দেখতে অভ্যস্ত। তো এইরকম ভাবে করা হয়। রেখে দিলাম। কিছু সময় কি পরে কি করলাম? এই দুটো টেস্ট টিউবকে NaNO2 HClটা এই অ্যানিলিনে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে এখান থেকে তৈরি হয় এই যে NaNO2 HCl আছে, এই মিক্সচারটা থেকে তৈরি হয় HNO2। কি হয়? কি তৈরি হয়? HNO2। এই HNO2 অ্যানিলিনের সঙ্গে রিয়াকশন করে একটা সল্ট তৈরি করে, যেই সল্টটাও রেজোনেন্স স্টেবিলাইজড। দেখো এখানে কি হয়েছে? এখানে যে নাইট্রোজেনটা ফর্ম করেছে, নাইট্রোজেনটা কি হয়েছে? নাইট্রোজেনটার 4টে ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, তাই প্লাস দাও,
মাইনাস, এই সল্টটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি নাম? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা দিয়েই আমরা কিন্তু প্রিপারেশনটা করব। দেখো প্রথম রিয়াকশন আছে, আমরা এখানে সরাসরি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েই করেছে। ওইটা কিভাবে বানানো হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। ওইটা আবার আমরা 4th সেমিস্টারে যখন নাইট্রোজেন চ্যাপ্টার পড়বো তখন আমরা পড়বো নাইট্রোজেন কম্পাউন্ড। এইবার ওই ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে দেখতে কিরকম, প্লাস Cl মাইনাস, তাকে যদি তুমি CuCl আর HCl দিয়ে হিট করো, দেখো অনেক জায়গায় কি থাকে বলতো, HCl তো অলরেডি সলিউশনে আছে, তাহলে ওই সলিউশনে আর HCl অ্যাড না করলেও হয়, শুধু CuCl অ্যাড করলে কি হবে, প্রোডাক্ট হিসেবে পাবে ক্লোরোবেনজিন আর নাইট্রোজেন বেরিয়ে যাবে। এই পদ্ধতিটা, এবার যদি এখানে আমি বিআর ইউজ করতাম, CuBr, তখন আর হিট দিতাম, তখনও কি হতো, তখনও তৈরি হতো আমাদের ব্রোমোবেনজিন সাথে নাইট্রোজেন, যেটাকে বলা হতো কি নাম এটার, এই রিয়াকশনটার নাম স্যান্ডমায়ার রিয়াকশন, নাম দিয়েও পরীক্ষাতে আসে, মনে রাখবে কি নাম, স্যান্ডমায়ার রিয়াকশন। ঠিক হলো। আবার এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে বিজ্ঞানী গ্যাটারম্যান কি করলেন, তিনি CuBr এর জায়গায় তিনি ইউজ করেছিলেন Cu প্লাস HCl, Cu চূর্ণ বা Cu গুঁড়ো ইউজ করেছিলেন। সেটা ইউজ করেও তিনি কি পেয়ে গেছিলেন, তিনি পেয়েছিলেন ক্লোরোবেনজিন। আবার এখানে যদি HBr অল্টারনেটিভলি তিনি ইউজ করেছিলেন, তখন পেয়েছিলেন ব্রোমোবেনজিন। এইটা যেহেতু তিনি আলাদা দুটো রিয়েজেন্ট ইউজ করে পেয়েছিলেন, এটা তার নাম অনুযায়ী এই রিয়াকশনটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। ক্লিয়ার? এই পদ্ধতিতে আয়োডিন প্রস্তুত করার জন্য কিন্তু CuI সল্ট দিয়ে হয় না, কারণ ওটা হাইলি স্টেবল সল্ট, ওটা দিয়ে সাধারণত হয় না। তো তার জন্য কি করা হয়, এই সল্টটাকে আয়োডিন প্রিপারেশনের জন্য কি করা হয়, এখানে Ki পটাশিয়াম আয়োডাইড এবং জল দিয়ে হিট করা হয়। হিট করলে তিনি পেয়ে যান আয়োডোবেনজিন। এটা কিন্তু কোনো নেম রিয়াকশন নয়, বোঝা গেল? CuI দিয়ে হিট করলে কিন্তু আয়োডোবেনজিন হয় না, তিনি কি ইউজ করেছিলেন, Ki আর জল। তাহলে Ki আর জল দিয়ে হিট করলে আমরা পাবো আয়োডোবেনজিন, যেটা কিন্তু কোনো নেম রিয়াকশন নয়। যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ফ্লুরোবেনজিনের প্রিপারেশন। সেটা কিভাবে হয়, দেখো কি নাম এই সল্টটার, তোমরা প্রত্যেকে চিৎকার করে বলবে স্যার এটা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। ঠিক আছে, এই বেনজিন ডায়াজোনিয়াম সল্টকে আমরা HBF4 দিলাম, হাইড্রোবোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা নামটা একবার দেখে নিই, ফ্লুরোবোরিক অ্যাসিড, সরি এর নাম কি, ফ্লুরোবোরিক অ্যাসিড। কি নাম, HBF4 ফ্লুরোবোরিক অ্যাসিড। ঠিক আছে, এই ফ্লুরোবোরিক অ্যাসিড যদি দাও তাহলে কি হবে, জাস্ট Cl এর জায়গায় Cl H+ এর সঙ্গে বিক্রিয়া করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি করবে, HCl তৈরি করবে আর Cl এর জায়গায় চলে আসবে,
BF4 মাইনাস। এবার এটাকে যদি তুমি হিট করো তাহলে কি হয়, তৈরি হয়ে যায় ফ্লুরোবেনজিন। অনেকে বলেন যদি রিয়াকশন মিক্সচারে কিছু পরিমাণ Cl থেকে যায়, যেমন ধরো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা করলাম, Cl থেকে গেছে, তাহলে Clও নিউক্লিওফাইল হিসেবে কাজ করে কি তৈরি করে না এরকম ভাবে ফ্লুরোবেনজিন কিছুটা তৈরি করতে পারে। সেটাকে আটকানোর জন্য কি করা হয়, প্রথমেই একদম যখন অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা তৈরি করি তখন HCl ইউজ করতাম, এই সিএলটা তো এখানে এসছে, এই জায়গাটা এসছে, সেটা আমরা এড়ানোর জন্য কি করি না NaNO2 প্লাস এখানেই সরাসরি ফ্লুরোবোরিক অ্যাসিডটা ইউজ করে দাও, 0 থেকে 5 ডিগ্রি দিয়ে দাও, তাহলে একদম সরাসরি এটা তৈরি হবে। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না তৈরি হয়ে তৈরি হয়ে যাবে, এটা তোমরা পেয়ে যাবে। তাহলে এক ঢিলে দুই পাখি হয়ে গেল। দেখো যেটা তোমরা আটকাচ্ছিলে সেইটা আর তোমাদের আর অসুবিধা হবে না। এবার এটাকে হিট করো, হিট করলে পেয়ে যাবে ফ্লুরোবেনজিন। এই যে রিয়াকশনটার নাম, এটার নাম হলো সিমান রিয়াকশন। কি রিয়াকশন? সিমান রিয়াকশন। কি বিক্রিয়া? এটি অ্যারাইল ফ্লুরাইড প্রিপারেশনের এই বিক্রিয়াটাকে বলা হয় সিমান বিক্রিয়া। নেক্সট, হ্যালো অ্যারিনের প্রিপারেশনের সর্বশেষ বিক্রিয়া হান্স ডিকার রিয়াকশন, যেটা তোমরা আরো আগেই তোমরা পড়েছো হ্যালো অ্যালকেন প্রিপারেশনের সময়। কি করা হয় না আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নেই, কি নেই? একটা কার্বক্সিলিক অ্যাসিড, সেটাকে কোনো একটা এজি সল্ট দিলে, AgOH দিলে কি হয়, সিলভার অ্যাসিডের তৈরি হয়, OAG COOH। ঠিক আছে, এবার একে যদি তোমরা Br2 রিয়েজেন্টগুলো মনে রাখো, এগুলোর মেকানিজম দরকার নেই, CCl4 দিয়ে তোমাকে রিফ্লাক্স করতে হবে। সরি কি করলাম, রিফ্লাক্স যদি করো তাহলে তুমি পেয়ে যাবে ক্লোরোবেনজিন, সরি Br দিয়েছো ব্রোমোবেনজিন। শুধু মাথায় রাখবে এই পদ্ধতিতে কিন্তু আমরা আয়োডিন তৈরি করতে পারি না। যদি আয়োডিন দিই তাহলে সে কি করে, সিলভার, এই যে সিলভার অ্যাসিডেট আছে তাকে অক্সিডাইজড করে দেবে, তাকে অক্সিডাইজ করে এস্টার ফর্ম করবে। যদি আমরা আয়োডিন করি সেই বিক্রিয়াটাকে বলা হয় সিমোনিনি রিয়াকশন, যেটা হ্যালো অ্যালকেনের সময় তোমাদের বলা আছে। তাহলে এই গেল আমাদের হ্যালো অ্যারিন তার প্রিপারেশনের সমস্ত ধরনের বিক্রিয়া। দেখবে খুব শীঘ্রই তোমাদের আমি প্রপার্টিজ, এর পরের ভিডিওতেই প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করে দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। চলো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। হ্যাপি লার্নিং।